জাতিসংঘের কাঠগড়ায় শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ১,৪০০ নিরস্ত্র মানুষকে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকারী, নারী ও শিশু রয়েছে। হত্যাকাণ্ডের শিকার মোট শিশু ১১৮, শতকরা হিসেবে যা ১২ থেকে ১৩%। আহত হয়েছেন প্রায় ১২,০০০। ৬৬% মিলিটারি রাইফেলের গুলিতে এবং ১২% শটগানের গুলিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রমাণ হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংসতার পথ বেছে নিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করার নির্দেশ দেন শেখ হাসিনা। পুরো বিষয়টি সমন্বয় করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সামরিক ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি হত্যাকাণ্ডে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্যরাও। এটি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। বুধবার প্রতিষ্ঠানটির জেনেভা কার্যালয় থেকে রিপোর্ট প্রকাশ করা হয়। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার। এ উদ্দেশ্য হাসিলে তারা বিক্ষোভ দমনের কৌশল নিয়েছিল। এটা করতে গিয়েই নির্বিচারে হত্যা, গ্রেফতার, আটক ও নির্যাতন চালিয়েছে আন্দোলনকারীদের ওপর। ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনা তদন্তে স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। তাদের প্রতিবেদনে অভিযুক্তদের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরা হয়। বলা হয়, এসব ঘটনায় নির্বিচারে হত্যার প্রমাণ মিলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমিশন বিশ্বাসযোগ্যভাবে মনে করছে সামরিক, আধা সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত। তারা হতাহতের হাসপাতালে চিকিৎসায় বাধা দিয়েছে, ভয় দেখিয়েছে চিকিৎসকদের। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজ রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ সজ্ঞানে, সমন্বয় এবং নির্দেশনায় হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার নেতৃত্ব ও সমন্বয়ে এসব ঘটে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য অনুসারে প্রধানমন্ত্রী তাদের অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ দিতেন, নিয়মিত নজরদারি করতেন এবং রিপোর্ট পেতেন। পুলিশ, বিজিবি, র্যাব, ডিজিএফআই এবং গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত অপারেশনের জন্য সরাসরি আদেশ জারি করা হয়। এসব বাহিনী প্রতিবাদকারী ও সাধারণ নাগরিকদের নির্বিচারে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং আটকের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়ে। সরকারি ও বেসরকারি সূত্রের তথ্য বিশ্লেষণ করে ওএসসিএসআর মনে করছে, আন্দোলন চলাকালে ১,৪০০ মানুষ নিহত হতে পারে, যাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র, সামরিক রাইফেল এবং শটগানের গুলিতে মারা যায়। হাজার হাজার আহত ব্যক্তি তাদের জীবন বদলে দেওয়ার মতো গুরুতর আঘাতের শিকার হয়েছেন। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিক্ষোভ এবং ভিন্ন মত দমনের কৌশল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গুরুতর এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ। আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন করে পুলিশ আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ সশস্ত্র অবস্থায় সমন্বিতভাবে শক্তি প্রয়োগ করে। এভাবেই তারা শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ দমনের চেষ্টা করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি বড় বিক্ষোভ। সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য থেকে জানা যায়, ৫ আগস্ট বিক্ষোভকারীরা যে ঢাকা মার্চের ডাক দেয় তা শক্তি প্রয়োগের মাধ্যমে থামানোর জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে একটি সরকারি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছিল। সেই পরিকল্পনা অনুসারে পুলিশ অনেকে বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে, কিন্তু সেনাবাহিনী ও বিজিবি বৃহৎ অর্থে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিল। ফলে বিক্ষোভকারীরা নির্বিঘ্নে তাদের আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হন।